ওরা দুজনও যেন আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। এবার ভ্যান চালক বলতে লাগলো, তা আপনি কিভাবে মারা গেলেন? মারা গেলেন মানে? আমি কিভাবে মারা যাব? আমি তো এখনো বেঁচে আছি। ভয় মানুষ তখনই পায় যখন সে অদ্ভুত কিছু দেখে বা অদ্ভুত কিছু অনুভব করে। দেখার চেয়ে অদ্ভুত অনুভূতিটা যেন আরো বেশি ভয়ঙ্কর। সময়টা তখন শীতকাল। ট্রেন থেকে স্টেশনে নেমে গ্যারেজ থেকে সাইকেলটা নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে এইটা আমার প্রতিদিনের কাজ বললেও চলে। আমি আব্দুল, বাড়ি গাইবান্ধা জেলার সরকারপাড়ায়। আমি শহরে চাকরি করি, সে কারণে প্রতিদিন স্টেশন থেকে ট্রেনে করে অফিসে যেতে হয়। আবার ফেরার পথে সাইকেল নিয়ে বাসায় যেতে হয়। স্টেশন থেকে বাসা প্রায় অনেকখানি দূর। তাই প্রতিদিনের মতো আজকেও সাইকেলটা নিয়ে বাসায় যাচ্ছি। অফিসে একটু কাজ বেশি থাকায় আজকে একটু রাতই হয়ে যায় বটে। এখন প্রায় 12টা বাজে। এখান থেকে বাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, মানে 1টা বেজে যাবে। গ্রামের রাস্তা, আর এর মধ্যেই শীতকাল। সবাই যেন 8টার আগেই ঘরে ঘরে শুয়ে পড়েছে। তাই রাস্তাটি পুরো ফাঁকা। চারপাশ থেকে শুধু কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আর ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। এমনিতেই শীতের রাত, তার উপর আকাশটা সকাল থেকেই মেঘলা করে আসে। যাওয়ার পথে যদি বৃষ্টি নামে তাহলে আমার পক্ষে খুব খারাপ হবে। এসব কিছু ভাবতে ভাবতেই আমি এক মনে সাইকেল চালিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। যতই সামনে এগোচ্ছি ততই যেন মনের ভিতরে একটা ভয় কাজ করছে, কিন্তু কেন তা বুঝে উঠতে পারছি না। সাইকেলে খসখস আওয়াজ আর ঝিঝি পোকার ডাক, এছাড়াও আরও একটা অজানা শব্দ আমার কানে ভেসে আসছে। কিছুই যেন বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার পিছনে কেউ একজন সাইকেল বা রিক্সা চালিয়ে আসছে। মিনিট 10 পার হয়ে গেল, এখনও ওই শব্দটাই আমি শুনতে পাচ্ছি। আমার পিছনে তাকাতে কোনো ইচ্ছা না থাকতেও ওই শব্দটা যেন পিছনে তাকাতে আমাকে বাধ্য করছে। না, অনেকক্ষণ ধরেই তো এ আমার পিছু করছে। একবার পিছন ফিরে তাকিয়ে দেখি কে ফলো করছে আমাকে। পিছন ফিরে তাকাতেই দেখলাম কই না তো, কেউ নেই। কেবলমাত্র কুয়াশার ঘন ফাঁকা রাস্তা। যদি কিছুটা দূরেও কেউ থেকে থাকে তাকে দেখা একেবারে অসম্ভব, যে ঘন কুয়াশা। তাই আবার আমি সামনে ফিরে সাইকেল চালাতে লাগলাম। একটু দূরে যেতেই আবার খেয়াল করলাম আমার সামনে কেউ একজন দাঁড় হয়ে আছে। দেখেই সাইকেলটি দাঁড় করালাম। এরপর ভালোভাবে চারপাশে তাকাতে লাগলাম। দেখি আমার সামনে কে। এ কি, কেউ নেই। চারপাশে শুধু ফাঁকা রাস্তা আর সাইডে জঙ্গল। এসব দেখে আমার হৃদস্পন্দন আরও বেড়ে যাচ্ছে। নিঃশ্বাস জোরে জোরে নিতে লাগছি। কি হচ্ছে আমার সঙ্গে এসব কিছুই বুঝে উঠতে পারছি না। সে মুহূর্তে আবার চোখে পড়ল সামনে কি যেন দাঁড় হয়ে আছে, কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, শুধু আন্দাজ করা যাচ্ছে। এরপর সাইকেলটি নিয়ে সামনে যেতে লাগলাম। কি করি, পিছনেই বা যাব কোথায়? আর যেন যতই সামনের দিকে এগোচ্ছি ততই ওই ছায়ামূর্তিটি আমার থেকে দূরে সরে যাচ্ছে, কাছেই যেতে পারছি না। বুকের ভেতর যেন ভয় আরো বেড়েই যাচ্ছে। আমার কি সামনের দিকে যাওয়া ঠিক হচ্ছে? এক সময় মিনিট 10 পার হয়ে গেল,
সামনে ছায়ামূর্তিটিকে যেন আর দেখা যাচ্ছে না, কোথায় যেন উধাও হয়ে গেল। যাক বাবা, বিপদ তালে কেটে এসেছি, এই বলে মনকে একটু সান্ত্বনা দিতে লাগলাম। এখনো প্রায় অর্ধেকের বেশি রাস্তা আছে, তাই মনকে একটু সান্ত্বনা পেলেও হতাশটা কাজ করছে এখনো। একটু পরে হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করে দিল। এই রে, একে তো ভয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছে, এর উপর আবার বৃষ্টি। এই মাঝরাতে আর বৃষ্টিতে ভিজলে চলবে না, না হলে কালকে নির্ঘাত জ্বর আসবে। আশেপাশে একটা দোকানপাটও নেই যে দাঁড়াবো, ভুল রাস্তায় এসে পড়লাম নাকি? না, ওই বড় গাছটার নিচেই দাঁড় হই। বৃষ্টি মোটামুটি ভালোই পড়া শুরু করেছে। এখনোই হাড় কাঁপানো শীতের রাত, তার উপর আবার বৃষ্টি। এই রাতে যে আরো কত কি দেখবো কে জানে। এর উপর আবার একটা ছাতাও নেই, একটা ছাতা নিয়েও আসিনি। দূর, শীতের কালে কি ছাতা নিয়ে আসে কেউ? দোষটা আমার কপালের। কোনোভাবে বাসায় পৌঁছলে বাঁচি। ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছি নাকি? আশেপাশে একটা দোকানঘাটও নেই, কে জানে। 30-40 মিনিট ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। আশেপাশেও যেন কোনো প্রাণীর অস্তিত্বই নেই। থেকে থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ আর শিয়ালের ডাক। বৃষ্টির মধ্যেও কি শিয়াল ডাকে কে জানে। কি আর দেখতে হবে আমায়। আর মোবাইল ফোনটারও চার্জ নেই, সেই সন্ধ্যায় বন্ধ হয়ে গেছে। কে জানে বাড়িতে আমার জন্যে কত না চিন্তা করছে। ফোনটা খোলা থাকলে না হয় বাসায় ফোন করে বলতে পারতাম। যদি একটা অটো রিক্সা টিক্সা পেতাম তাহলে এই সাইকেলটা এখানে ফেলে রেখেই রিক্সায় উঠে পড়তাম। এই ঝড় বৃষ্টির রাতে আশেপাশে একটা মানুষও চোখে পড়ছে না, আবার রিক্সা। হঠাৎ ওই সাইকেলের চাকার মতো খসখস আওয়াজ আমার কানে ভেসে আসলো। কেউ কি আসছে নাকি কে জানে। তারপরও শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে রইলাম। দূরে অন্ধকারের ভিতর থেকে কে যেন আমার দিকেই এগিয়ে আসছে। কে, কেই বা আসতে পারে এত রাত্রে? আবারও সেই আগের ভয়টা আমাকে চেপে ধরছে। ঠান্ডায় তো আমাকে বরফ বানিয়ে রেখেছে, এখন ভয়ে আবার থরথর করে কাঁপতে লাগলাম। এ কি, এটা তো একটা রিক্সা। রিক্সাটি আমার সামনে এসেই দাঁড় করালো। সে আমাকে বলল, কোথাও যাবেন নাকি বাবু? হ্যাঁ যাব। তুমি আবার এই বৃষ্টির মাঝে রিক্সা টানছো, তাও আবার এত রাতে? কি আর করবো বাবু, বৃষ্টি পড়ছে দেখে কি আর রিক্সা টানবো না? এই বৃষ্টি এখনই থেমে যাবে। আপনি উঠে বসুন, আমার গাড়িতে উঠে বসুন। আমি সরকারপাড়া সোলাগাড়ির মোড় যাব, যাবেন? আপনি বসুন না, আমি পৌঁছে দিচ্ছি। সাইকেলটা ওখানে রেখেই রিক্সায় উঠে পড়লাম। রিক্সা চলতে শুরু করে দিল। আর ভাবতে লাগলাম এই ভয়ঙ্কর রাত থেকে রেহাই পেলাম আজকে। কিছুটা রাস্তা যাবার পরেই বৃষ্টি থেমে গেল। চারপাশ থেকে ঝিঝি পোকার ডাক আমার কানে ভেসে আসছে, সাথে আবার শিয়ালেরও ডাক। কেন জানি আমার মনে এখনো ভয়টা নামেনি। কেন এমন হচ্ছে তাও বুঝতে পারছি না। রিক্সাটা বেশ জোরে যাচ্ছে, মনে হয় 5-10 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে যাব। কিন্তু হঠাৎ করেই রিক্সাওয়ালাটি ব্রেক কষে ধরে রিক্সাটি এক সাইডে দাঁড় করালো। আসুন আসুন কাকু, আসুন। একটা অদ্ভুত চেহারার বেশ নাদুস নুদুস বৃদ্ধা লোক রিক্সায় উঠে বসলো। তার চেহারায় যেন কেমন একদম অদ্ভুত আতঙ্কের ছাপ। রিক্সাটি এবার চলতে শুরু করে দিল।
তো কাকু কত দূর গিয়েছিলেন হেঁটে হেঁটে? না না, বেশি দূর না। আমি তো সামনে তেঁতুলতলায় বেটির বাড়িতে গিয়েছিলাম। তাহলে এখন কত দূর যাবেন? এখন তো আস্তানায় ফিরছি। কদমতলার ওই তাল গাছটার কাছে দাঁড় হবি। ওই গাছটাতে তো এখন আস্তানা করেছি। বাবা, খুব ভালো। তো আপনি যেন কিভাবে মারা গিয়েছিলেন? গাড়ির নিচে চাপা পড়ে। রাস্তার পাশ দিয়ে অন্য মানুষকে হাঁটছিলাম, হঠাৎ পা পিছলে গাড়ির চাকার তলে মাথাটা পড়ে যায়। আর গাড়িটা একেবারেই মাথার উপর দিয়ে চলে যায়। তাই দেখছিস না মাথার হাড়গুলো কেমন ভাঙা। এরপর আমি খেয়াল করলাম আমার পাশে বসে থাকা লোকটির মাথায় মাথা নেই, নরকঙ্কাল। দেখতে কি ভয়ঙ্কর বিশ্রী। মাথার পিছনটা যেন চুরমুর হয়ে ভেঙে গেছে। এসব দেখে যেন আমার বুকের স্পন্দন আরও দ্বিগুণ বেড়ে গেল। হাত পা থরথর করে কাঁপতে লাগলো। মুখ দিয়ে কোনো কথাই যেন বেরোচ্ছে না আমার। কি দেখছি এসব? তা তুই কিভাবে মরে গেলি? আর বলবেন না, বেঁচে থাকতেও রিক্সা চালাতাম। আজ থেকে বছর 50 আগের কথা। একদিন মাঝরাতে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলাম, তখন একটা বড় গাড়ি চাপা দিয়ে আমার ঘাড়টায় ভেঙে ফেলে। আর তখন থেকে এখন পর্যন্ত আমি রিক্সা চালিয়েই যাচ্ছি চাচা। মরার পরে কি আর পেশা পাল্টে যায়? সেই রিক্সা চালাতেই হচ্ছে। এবার আমি ভয়ে ভয়ে রিক্সা চালকের মাথার দিকে দেখলাম। মাথাটি ভেঙে একদিকে কাত হয়ে আছে। কি ভয়ানক দৃশ্য! এরা কারা? এরা কি তবে জীবিত মানুষ নয়? ভিতর থেকে আমার যেন আত্মা বের হয়ে যাওয়ার পরিস্থিতি। কি করব এখন কিছুই বুঝে উঠতে পারছি না। এ কাদের পাল্লায় পড়লাম আমি? এরা আমাকে মৃত্যুপুরীর দিকে নিয়ে যাচ্ছে না তো? ওরা দুজনও যেন আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। এবার ভ্যান চালক বলতে লাগলো, তা আপনি কিভাবে মারা গেলেন? মারা গেলেন মানে? আমি কিভাবে মারা যাব? আমি তো এখনো বেঁচে আছি। প্রথম প্রথম ওরকম সবারই মনে হয়। দু একদিন গেলে ঠিক হয়ে যাবে। তো থাকার জন্য কোন গাছটা ঠিক করেছেন? দেখুন দেখুন, আমি একজন জীবিত একজন মানুষ। রিক্সা দাঁড় করান, আমি নামবো। আমি নামবো, রিক্সা দাঁড় করান। এই এই তুমি রিক্সা দাঁড় করাও, আমি নামবো। আমি নামবো, রিক্সা দাঁড় করাও তুমি। এই বাবু, অমন করছেন কেন? পড়ে যাবেন তো। হচ্ছে বরং আমি একটা ভালো গাছের সন্ধান দিচ্ছি, ওখানে নিরিবিলি আপনি থাকতে পারবেন। দেখুন দেখুন, আমি এখনো বেঁচে আছি। আমি একজন জীবিত মানুষ, আমাকে ছেড়ে দিন আপনারা। রিক্সাটা দাঁড় করাও, রিক্সাটা দাঁড় করাও, আমি নামবো। দাঁড় করাও। রিক্সার গতি যেন আরও বেড়েই উঠল। কোনো মানুষের পক্ষেই এত জোরে রিক্সা চালানো সম্ভবই না। দেখুন, ওরকম করবেন না বাবু, পড়ে যাবেন, পড়ে যাবেন। ভালোভাবে বসুন, আমি পৌঁছে দিচ্ছি। আমি নামবো, আমি নামবো। আমি কিন্তু ঝাঁপ দেবো, ঝাঁপ দেবো। আমি নামবো, আমি নামবো। আমি কিন্তু ঝাঁপ দেবো। এই 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 ঝাঁপ দিলাম। এরপর আমি ওই মৃত্যুপুরী রিক্সা থেকে লাফিয়ে পড়ি। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি বিছানার উপর শুয়ে আছি। তবে কি বেঁচে গেছি আমি? হাতে পায়ে প্রচণ্ড ব্যথা। পাশ থেকে কাকু বলে উঠল, রফিক, কাল রাতে তোর সঙ্গে কি হয়েছিল? মাঠের তলের গোরস্থানে কেন পড়েছিলে? সকালে কিছু লোকজন তোকে দেখতে পায় আর বাসায় নিয়ে আসে। কাল রাতে বা কবরস্থানে তুই কি করতে গেছিলি? হ্যাঁ? গতকালকে আমার সঙ্গে কি হয়েছিল তা কাকাকে বললে বিশ্বাস করবে না। অচেয়ে বরং না জানারে ভান করি। কি জানে কি হয়েছিল? কই, আমার তো কিছু মনে পড়ছে না।
তিনি আবার গেটটা বন্ধ করলেন। অবাক করা বিষয় হলো কিছুক্ষণ পর আবার গেটটি খুলে গেল। হুজুর এবার অনেকটাই ভয় পেয়ে গেলেন, কিন্তু এবার গেটটিকে একটি রশি দিয়ে শক্ত করে বেঁধে নিলেন। কিন্তু এরপরও যেন গেটটি আবার খুলে গেল। কি হচ্ছে এসব? এমন সময় কবর থেকে একটি হাত বের হয়ে এসে হুজুরের পা আঁকড়ে ধরল। এই যে রহিম চাচা, কড়া করে 2 কাপ চা দেন দেখি। আমারটাতে একটু চিনি কম করে দিও, 1 চামচের বেশি নয়, বলে দিলাম। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। ডায়েট করছিস নাকি রে বেটা? দুদিনের মধ্যে ভাবিকে ইমপ্রেস করার চেষ্টা? কি বলিস এসব? বিয়েও করলাম না, এর মধ্যে আবার ভাবি হয়ে গেল। বিয়ে তো করবি আজ না হলে কাল। যেভাবে ফোনের মধ্যে ঢুকে থাকিস, দেখে তো মনে হয় কালই বিয়ে করবি। হয়েছে হয়েছে, আমার বেলা দেখে এমন মজা নিচ্ছিস। যখন নিজে প্রেমে পড়বি না, তখন বুঝবি। সেই বুঝ হওয়ারে তো সময়টুকু এলো না। আমাদের কথা শুনে রহিম চাচাও হাসতে লাগলো। এই রে, এর মধ্যে হুট করে কারেন্টটা চলে গেল। চারপাশে ঘুটঘুটা অন্ধকার। কারেন্ট এই মিলে কতবার গেল বল দেখি। এমন সময় দূরে একটা আলো দেখা গেল। একটি টর্চ হাতে নিয়ে কেউ একজন আসছে। একটু ভালো করে তাকাতেই বুঝতে পারলাম সাদা লম্বা জুব্বা পরে একজন বৃদ্ধা। কি রে ভাই, ওটা আমাদের দিকেই তো মনে হয় আসছে। দূর বোকা, ওইটা ভূত না, মসজিদের ইমাম সাহেব। তোর মতো বোকার ডিমের যে কি হবে? হালকা কাস্তে কাস্তেই দুজনের পাশে বসে পড়লেন ইমাম সাহেব। মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। হালকা আলোয় পরিবেশটা বেশ মায়াবী মনে হচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? এই বয়সে কি ভালো থাকা যায় বাবা? তবুও আছি, আলহামদুলিল্লাহ। চায়ের দোকানে এই প্রথম আপনাকে দেখলাম আমি। অনেক নাম শুনেছি, তবে আজ দেখাটা হলো। ও আচ্ছা আচ্ছা, আসলে চায়ের দোকানে বসার মতো মন ও জোর কিছুই এখন নেই। এই অন্ধকারে কোনো কাছের সঙ্গে হঠাৎ খেয়ে আবার এই বৃদ্ধা বয়সে পাটা না ভেঙে যায়। তাই ভাবলাম এই চায়ের দোকানে বসে একটু সময়টা পার করে নেই। শুনেছি আপনার গল্প বলার সুনাম আছে, আমাদেরও শোনান না কিছু। গল্প একটা আছে, তবে সেটা সত্য ঘটনা। তোমাদের বিশ্বাস হবে কিনা জানি না, তারপরও বলছি। এইটা একটা লাশ চুরির ঘটনা। জি বলুন। আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। তখন আমাদের মসজিদটা কেবল নির্মাণ কাজ শুরু হয়, আর সে মসজিদের দেখাশোনার দায়িত্বটাই আমাকে দেওয়া হয়। আমার বয়স কম ছিল, তখন কেবলমাত্র কোরআনের হাফেজ হয়েছি। তারপরেও এত বড় দায়িত্ব আমি যত্নের সাথেই পালন করেছিলাম। কিন্তু তখন আমি ভাবতেও পারিনি যে আমি কিসের সাক্ষী হতে চাচ্ছি। ওই দিন একটি লোক গোরস্থানের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই কিসের জন্য একটা কান্নার শব্দ শুনতে পেলেন। লোকটি একটু দূরে গিয়েই সাইকেলটি দাঁড় করালো, আর দেখতে পেল কবরস্থানের পাশে বসে একটা শিশু কান্না করতেছে। এরপর সাইকেল থেকে নামিয়ে লোকটি বলতে শুরু করে দিল, এই কে রে? এই বাচ্চা, কি হলো রে? কান্না করছিস কেন রে? কোনো সারা শব্দ না পেয়ে সে সাইকেল থেকে নেমে ওই ছেলেটির কাছে যেতে লাগলো। নামা শেষ করে হুজুর বসে আছেন। এমন সময় একটি যুবক হুজুরের কাছে হাজির হলো। হুজুর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? না হুজুর, আসলে একটা বিপদে আছি, কিভাবে যে বলি। নির্দ্বিধায় বলো ভাই, আমি তো তোমার ভাইয়ের মতোই। আপনি তো জানেন, কিছুদিন আগে আমার বোনটা মারা গেল। হ্যাঁ, আমি তো জানাজাটা পড়েছিলাম মনে হয়, কিন্তু তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আসলে আমার বোনের লাশটা পাওয়া যাচ্ছে না। কি বলছেন এসব? জি হুজুর, কবরস্থান থেকে এ কাজটা কে করলো কিছুই বুঝে উঠতে পারছি না। পুলিশকে খবর দিয়েছেন? আমার মনে হয়
এই কাজের সমাধান পুলিশ করতে পারবে না। আপনি কি কাউকে সন্দেহ করছেন? সোহেল বলতে যাবে, এমন সময় কি যেন একটা দেখে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিল। কথাটা বলেই এরপর ওখান থেকে চলে গেল। আল্লাহ জানে কি বলতে চাচ্ছিল সে। তোমারই অপেক্ষায় ছিলাম হুজুর। দেরি করার জন্য আমি দুঃখিত। তুমি তো ভালো করেই জানো আমাদের এই কবরস্থানে অদ্ভুত অদ্ভুত কিসব কাণ্ড ঘটেই যাচ্ছে। কোনো গর্ভবতী মহিলা কবরস্থানের পাশ দিয়ে গেলে বাচ্চার মৃত্যু, রাত করে কবরস্থানে গেলে নিখোঁজ হওয়া, আর এখন আবার লাশ চুরি। এসব কোনোটাই আমার ভালো মনে হচ্ছিল না। একে একে 25টা লাশ চুরি হওয়ার পর কোনোভাবেই আর চুপ থাকতে পারছি না। আমাদের কাজে তোমার সাহায্য প্রয়োজন। আমি কিভাবে সাহায্য করতে পারি মাতাব্বর চাচা? দিনের বেলায় আমাদের এলাকার ছেলেরাই কবরস্থানের পাহারা দিতে থাকবে, কিন্তু রাতের বেলায় থাকার জন্য কেউ সাহস পাচ্ছে না। তোমার মসজিদের পিছনেই তো কবরস্থানটা, আর তুমি তো ওখানেই থাকো। তুমি যদি একটু কবরস্থানের দিকে খেয়াল রাখতে, তাহলে আমরা এই লাশ চোরকে খুঁজে বের করতে পারতাম। আমি কবরস্থান ভয় পাই না চাচা, কিন্তু মসজিদের পাশের কবরস্থানে ভালোভাবে খেয়াল রাখতে পারবো কি না তা জানি না। তোমাকে অত কষ্ট করতে হবে না, শুধুমাত্র ঘুমাবার আগে একটিবার দেখে আসিও সব কিছু ঠিক আছে কিনা, কবরস্থানের বেড়াগুলো বাঁধা আছে কিনা। পারবে তো নাকি? ইনশাআল্লাহ। হুজুর একটি লাইট নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছেন। হঠাৎ করে খেয়াল করলেন কবরস্থানের গেটটি খোলা। তিনি গিয়ে গেটটি বন্ধ করে দিলেন, কিন্তু ফিরে যেতেই আবার গেটটি খুলে গেল। তিনি আবার গেটটা বন্ধ করলেন। অবাক করা বিষয় হলো কিছুক্ষণ পর আবার গেটটি খুলে গেল। হুজুর এবার অনেকটাই ভয় পেয়ে গেলেন, কিন্তু এবার গেটটিকে একটি রশি দিয়ে শক্ত করে বেঁধে নিলেন। কিন্তু এরপরও যেন গেটটি আবার খুলে গেল। কে ওখানে? এবার হুজুর মনে মনে দোয়া পড়তে পড়তে দ্রুত পায়ে হাঁটতে লাগলেন। প্রবল বেগে বাতাস বইছে। কি হচ্ছে এসব? এমন সময় কবর থেকে একটি হাত বের হয়ে এসে হুজুরের পা আঁকড়ে ধরল এবং হুজুর মাটিতে পড়ে গেল। কোনো মতনে হাট থেকে ছুটে দৌড়ে পালাতে শুরু করে দিলেন। তার কিছুক্ষণের মধ্যে মসজিদের ভিতর এসে হাঁপাতে লাগলেন। এর পরের দিন হুজুর কাউকে কিছু না বলে আবার কবরস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, ছোট গাছের গোড়ায় পানি ঢালতে। কিন্তু কবরস্থানের পাশে যেতেই লক্ষ্য করলেন কিছু পাখি পড়ে আছে মাটিতে। তাদের গা থেকে যেন রক্ত বেরোচ্ছে। ইন্নানিল্লাহ, কে করলো এই পাখিগুলোর সাথে অবিচার? তিনি আর এক মুহূর্ত দেরি না করে কবরস্থানের বাইরে বেরিয়ে আসলেন, আর দেখতে পেলেন বাইরে দাঁড় হয়ে আছে সোহেল। হুজুর, কাল রাতে নাকি আপনার উপর হামলা হয়েছিল? তুমি কিভাবে জানলে? তোমার চোখগুলো এমন লাল দেখাচ্ছে কেন? রাতে ঘুমাওনি? সে আপনাকে ছাড়বে না। আপনি এই ভয়াবহ কাজ করতে যাবেন না, সেও আপনাকে মেরে ফেলবে। কি বলছো সোহেল? আমি যা বলছি ঠিক বলছি। আমার বোনও পাঙ্গা নিয়েছিল ওই জিনের সঙ্গে, তাই আজ ওর এই অবস্থা। কি হয়েছিল বিস্তারিত বলুন। না হুজুর, আজকে আর না। আমি এখানে এসেছি, ও বুঝে গেছে। আমাকে বাঁচতে দিন, আমি এখন চলি, পরে কথা হবে। আল্লাহ আপনাকে রক্ষা করুক। সুরক্ষার জন্য এই দোয়াটি কার্যকর।
হুজুর ঘুমানোর চেষ্টা করছেন। তিনি অপর কাত হতেই দেখতে পেলেন বিবর্ষ এক মুখ। তিনি আচমকা চমকে উঠলেন। এরপর ওই লোকটি ওনার বুকের উপর উঠে বসলো আর গলা টিপে ধরে মারতে চাইল। হুজুর নিজের প্রাণ বাঁচাতে অনেক দোয়া দরুদ পড়তে শুরু করে দিল। আর দোয়া পড়া শেষ হতেই ওই লোকটি ওখান থেকে উধাও হয়ে গেল। তার পরের দিন হুজুর সোহেলকে সব ঘটনা খুলে বলে। এরপর হুজুর ও সোহেল আজ রাতটা একসঙ্গে থাকার জন্য প্ল্যানিং করে। হুজুর ও সোহেল কবরস্থানের একপাশে বসে আছেন। এরপর হুজুর নানা রকম দোয়া দরুদ পড়া শুরু করলেন ওই জিনকে আনার জন্য। চারপাশটা যেন ভয়ানকভাবে অন্ধকার হতে শুরু করে দিল। তার কিছুক্ষণের মধ্যেই জিনটা উপস্থিত হলো। আজ তোরা নিজেরাই আমার জন্য ওয়েট করতেছিস? বাহ! আমি কোনো শত্রু নই আপনার। আপনাকে ডাকা হয়েছে সমঝোতার জন্য। কিসের সমঝোতা? আমি সবকিছু ধ্বংস করে আমার মৃত্যুর প্রতিশোধ নেব। না, এমনটা বলবেন না। আমি বুঝতে পেরেছি আপনার সঙ্গে অন্যায় হয়েছে। আপনার সঙ্গে যে অন্যায় করেছে তাকে আপনি তার কাজের শাস্তি দিয়েছেন। এখন সে মৃত। আর এই গ্রামের মানুষগুলো সবাই নিষ্পাপ। একজন মানুষের ভুলের জন্য সব মানুষকে শাস্তি দেওয়া উচিত নয়। আপনি কেন আমাদের পিছু ছাড়ছেন না? আমি কখনোই ক্ষতি করিনি। ক্ষতি করছিস তোমরা আমার। আমি দীর্ঘদিন যাবৎ একটা গাছে বসবাস করছি। তোমরা আমার বাসা ভেঙে ফেলেছিস। আমার প্রথম সন্তানকে হত্যা করেছে এক দম্পতি। সে কারণে আমি ওর সন্তানকেও মেরে ফেলেছি। আর শেষবার আমার তিনটে সন্তানকে হত্যা করলো ওই মেয়ে। ওই শোক সহ করতে না পেরে অসুস্থ হয়ে মারা গেল ওর মা। আর তোরা আমাকেই বন্দি করার চেষ্টা করতেছিস। আমার ঘর বাড়ি পরিবার সব ধ্বংস করে দিয়েছিস। এর বদলা নিয়েই ছাড়বো। আমাদের ক্ষমা করে দিন। আমরা অনেক বড় ভুল করেছি। আমাদের ভুলের জন্য আমরা লজ্জিত। কিন্তু বিচার করার দায়িত্ব একমাত্র আল্লাহর। মানে? সৃষ্টিকর্তা নিশ্চিত প্রত্যেকের হিসাব নেবেন। প্রত্যেকের কাজের হিসাব প্রত্যেককেই দিতে হবে। তাই এর বিচার করার দায়িত্ব একমাত্র আল্লাহর। আর আমি কাউকে হত্যা করতে পারবো না। হত্যা করা মহাপাপ। তুই কি বলতে চাচ্ছিস? আমার সাথে হওয়া এই অন্যায়ের আমি কিছুই করতে পারবো না। অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে এর প্রতিদান দিবেন। বিশ্বাস করুন, আমরা চেষ্টা করব এই গ্রামটিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। কেউ আর আপনাদের ক্ষতি করবে না। আমি সবসময় আল্লাহর প্রতি অনুগত ছিলাম, কিন্তু এই হত্যার মতো পাপ তোমরা করলেও আমি করতে পারি না। আপনি বুঝতে পেরেছেন, এতেও আপনাকে ধন্যবাদ। এতগুলো কষ্ট আমাকে নষ্ট করে দিয়েছিল। অসংখ্য ধন্যবাদ। কি চাই জানিস না? এর আগে তোর থেকে ভালোভাবে চাইলাম, তুই না দিয়ে চলে আসলি। এবার তোকেই খাবো, না হয় মাছ দে। এরপর আমি কিছু না বলেই মাছটি তাকে দিলাম। আমার সামনে যেন এই যে ভাই, দোকান বন্ধ করবেন বুঝি? হ্যাঁ ভাইয়া, চলে যাচ্ছিলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে মনে হয় আর বেচা কেনা হবে না। আর আমার এবার একটু শ্বশুর বাড়ি যেতে হবে। আচ্ছা তা বেশ, কিন্তু আমার যে একটু মাল কেনার ছিল। আপনার কি লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। এই নাও ভাইয়া আপনার মাল। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি তাহলে আসি। আমি রাজু, এই ছোট্ট মুদির দোকানখানা চালাই। গত 5 দিন যাবৎ একটানা বৃষ্টি পড়েই চলেছে। এই বৃষ্টির মাঝে তেমন কোনো কাস্টমারও নেই। তাই ভাবলাম দোকানখানা তাড়াতাড়ি বন্ধ করে একটু শ্বশুর বাড়ি যাই। মায়ের বড় অসুখ, কালকে আবার বউকে নিয়ে বাসায় ফিরতে হবে। শ্বশুর বাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না। তাই ভাবলাম বাজার থেকে কিছু একটা নিয়ে যাই। যাক, যা পেয়েছি মন্দ নয়। এই বৃষ্টির মাঝেও যে ইলিশ মাছ পাবো তা আশা করিনি। আর বাসা থেকে সকালে ছাতাটাও আনতে ভুলে গেছিলাম। কে জানে বৃষ্টি থামবেই না। যাক, হালকা টিপটিপেনি বৃষ্টিতে ভিজেই চললাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় কোনো ভ্যান বা রিক্সা পাবো বলে তো মনে হচ্ছে না। যাক, একটুখানি দাঁড়িয়ে দেখি। দেখলাম একটি অটো এদিকেই আসছে।
এই যে ভাই, দাঁড়ান দাঁড়ান। কোথায় যাবেন বাপু? যাবো তো শাপলা মেল, যাবেন? ওদিকে তো সন্ধ্যাবেলা কোনো গাড়ি যায় না বাপু। ওদিকের রাস্তা খুব খারাপ। আপনি সামনের বটতলা থেকে যেতে পারবেন। ওখান থেকে আপনাকে হেঁটেই যেতে হবে। হেঁটে যেতে হবে? আচ্ছা চলো, বাকি পথটুকু না হয় হেঁটেই যাব। ঠিক আছে, উঠে বসুন। অটোতে উঠে পড়লাম। আকাশটি ঘন কালো মেঘে ছেয়ে গেছে, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এভাবেই বৃষ্টির মাঝে কিছুক্ষণ পর পৌঁছলাম বটতলিতে। বাবু নামেন, এই তো বটতলা এসে গেছে। ঠিক আছে তাহলে, চললাম আমি। সাবধানে যাইয়েন বাপু। ওই জঙ্গলের মাঝখানে ডাকাতের পথ, ওখানে ডাকাত থাকে, আর ভূত পেত তো আছেই। ওখানে তাল গাছের সামন দিয়ে যেতে পিছন থেকে কেউ ডাকলে পিছনে তাকাবেন না। পিছনে তাকালে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। এরপর অটোটি চলে গেল। আমি হাতে মাছ নিয়ে এই টিপটিপ বৃষ্টিতে চলছি একা পথ। ঘরোয়া অন্ধকারের মধ্যে এসে পড়েছি। চারপাশে জঙ্গল, আশেপাশে কোনো মানুষজন আর কোনো বাড়ির চিহ্নও নেই। এলাকাটি একটি আনকমন এলাকা বললেও চলে, কারণ এই এলাকাতে এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এজন্যই এলাকাটি অন্ধকারে ঘেরা। মাঝে মাঝে হারিকেনে টিমটিম আলো দেখা যায় অনেক দূর থেকে। সারাদিন বৃষ্টি পড়ার কারণে এক ধরনের ঠান্ডা নেমে এসেছে। সেই কারণে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বাইরেই হয় না। অন্ধকার রাত, একা একা ভয়ও করছে। তাও মনে একটু সাহস নিয়ে একা একা হেঁটে চলেছি। তার একটু পরে হঠাৎ করে পিছন থেকে কিছু একটার আওয়াজ শুনতে পেলাম। হালকা মাথাটা বাঁকা করে আর চোখে পিছনে তাকালাম, কেউ নেই। কিন্তু শব্দটা যে কোথা থেকে এলো তা বুঝতে পারছি না। ভাবলাম যে হয়তো কানে একটু ভুল শুনেছি। কিন্তু এ কি, একটু পর আবার ওই আওয়াজ শুনতে পেলাম। এবার একটু রাগান্বিত হয়ে সম্পূর্ণ শরীরে পিছনে ফিরে তাকালাম। এ কি, ইনি ওই লোকটি না যে সন্ধ্যাবেলা আমার দোকান থেকে মাল কিনলো? কি ব্যাপার ভাই, এই বৃষ্টির আপনি এখানে? হ্যাঁ আমি। আগে আপনি কোথায় যাচ্ছেন এই বৃষ্টির মধ্যে? ওই সামনে আমার শ্বশুর বাড়ি, ওখানেই যাচ্ছি। তো আপনি কোথায় যাচ্ছেন? এই আমার বাড়ি সামনের গ্রামেই, বাসায় চলছি আমি। চলুন একসঙ্গে যাওয়া যাক। লোকটির এমন কথা শুনে মনে কিছুটা সাহস পেলাম। যাক, এতক্ষণ তো ভয়ে ভয়ে যাচ্ছিলাম, এখন কথা বলতে বলতে শ্বশুর বাড়ি যাওয়া যাবে। এই অন্ধকারের রাস্তায় দুজন যাচ্ছি, তারপরও কেন জানি ভয় থামছে না মনের। যখনই রাস্তার সাইডে অন্ধকারের দিকে তাকাচ্ছি, তখনই যেন মনের ভিতর উহু করে উঠছে। এমনটা মনে হচ্ছে এখনই বুঝি বেরিয়ে আসবে ভূতের দল। কিছুক্ষণ পর পর পেঁচার ডাক, তার ডাকে আরও ভয় দ্বিগুণ বেরিয়ে যাচ্ছে। এরপর লোকটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া, সামনের রাস্তাটা নাকি ভালো নয়, ডাকাত পড়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সামনের রাস্তাটি খুব ভয়ানক, ডাকাত আরও অন্য কিছু আছে। আচ্ছা ভাইয়া, আপনি যান তবে। আমার বাসা ওই কাছেই। আমি এখন বাসায় যাচ্ছি, দেখে শুনে যান কেমন? আমিও ভাবলাম আর বেশি দূর নেই, কিছুক্ষণ হাঁটলেই আমার শ্বশুর বাড়ি। তাই আবারও আপন মনে হেঁটে চললাম। একটু দূরে যেতেই একটা বড় তাল গাছ। ওই তাল গাছের কাছাকাছি যেতেই পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসলো। রাজু, রাজু, রাজু। আওয়াজটি শুনে চারপাশে তাকালাম। কে কে কথা বলে? সামনে আসো। তোর হাতে থাকা মাছটা আমার পছন্দ হয়েছে, দিয়ে যা। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখলো।
এবার যেন বৃষ্টির মাঝেও ভয়ে ঘামতে শুরু করে দিল আমার শরীর। এরপর একটু পিছন ফিরে তাকিয়ে দেখি আবার ওই লোকটি। কি 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 ব্যাপার? আপনি তো একটু আগেই বাড়ি চলে গেলেন, ফিরে এলেন যে বরং? এইদিকে কোথাও যাবেন নাকি? সেটা না হয় বুঝবেন পরে, চলুন যাওয়া যাক। এরপর আবার দুজনে সামনে এগোতে লাগলাম। মনের মধ্যে একটু খটকাও লাগে যে এই লোক তো বাসায় চলে গেল, আবার এত তাড়াতাড়ি আমার সাথ ধরল কীভাবে? এরপর তার পায়ের দিকে নজর দিলাম, এ কি, তার পা উল্টো দিকে। এরপর ওনাকে জিজ্ঞাসা করলাম, কে 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 আপনি? হ্যাঁ, কে? আপনার পরিচয় কি? শেষমেশ তুই চিনেই ফেললি, হ্যাঁ? এরপর রূপ বদলে ভয়ঙ্কর এক চেহারায় পরিণত হয়। দেখতে কি বিশ্রী, জামায় ওর মুখে রক্ত লেগে আছে, আর তার গা থেকে পচা মাংসের গন্ধ বাতাসে ভেসে আসছে। হতভম্বের মতো চেয়ে আছে চারদিকে, আর থরথর করে কাঁপতে আছি। কি করব ভেবে পাচ্ছি না। এরপর ওনাকে বললাম, কি 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 চান, কি চান আমার থেকে? কি চাই জানিস না? এর আগে তোর থেকে ভালোভাবে চাইলাম, তুই না দিয়ে চলে আসলি। এবার তোকেই খাবো। না হয় মাছ দে, দে দ্রুত দে, আমার খুব খিদে পেয়েছে। এরপর আমি কিছু না বলেই মাছটি তাকে দিলাম। আমার সামনে যেন গপ গপ করে খেতে লাগলো। এরপর এই চান যে ভাবলাম এখান থেকে প্রাণে বাঁচি, দিলাম এক দৌড়। শরীরে সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি। এরপর ভালোভাবে খেয়াল করলাম পিছনেও ওই লোকটি আমার পিছে পিছে দৌড়াচ্ছে। এরপর দৌড়তে দৌড়তে শ্বশুরবাড়ির সামনে এসে চিৎকার শুরু করলাম, হুমায়রা, কোথায় তুমি? বাইরে বেরিয়ে এসো, দ্রুত বের হয়ে আসো, হুমায়রা। এরপর আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। এরপর সকালবেলা জ্ঞান ফিরতে দেখি আমি বিছানায় শুয়ে আছি, আর শ্বশুর পাশে বসে আছে। কাল রাতে তোমার সাথে কি হয়েছিল বাবা? ভয় টয় পেয়েছিলে নাকি? হ্যাঁ বাবা, অনেক ভয় পেয়েছিলাম। রাতের বেলায় কি জন্য আসতে গেলে? ভাগ্যিস কোনো বিপদ হয়নি। এই রাস্তাটা খুব ভয়ঙ্কর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভূতের গল্প চ্যানেলটিতে প্রতি 4 দিন পর পর ভিডিও আপলোড করা হবে। যারা ভূতের গল্প দেখতে পছন্দ করেন তাদের জন্য এই চ্যানেলটি।